মঞ্চ শুধু অভিনয়ের জায়গা নয়, এটি একজন শিল্পীর জন্মভূমি। এখানেই তৈরি হয় আত্মবিশ্বাস, শৃঙ্খলা, কণ্ঠ, অভিব্যক্তি এবং একজন দক্ষ অভিনেতা বা অভিনেত্রীর ভিত্তি। যারা অভিনয়কে পেশা হিসেবে গড়তে চান তাদের জন্য থিয়েটারই হলো সবচেয়ে শক্তিশালী প্রথম ধাপ। আজ আমরা জানব কেন নাট্যচর্চা একটি সম্ভাবনাময় কেরিয়ার এবং কিভাবে আপনি এই পথেই গড়ে তুলতে পারেন নিজের ভবিষ্যৎ। কারণ একজন দক্ষ অভিনেতা তৈরি হয় নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং থিয়েটারের অভিজ্ঞতার মাধ্যমে। থিয়েটার কি সত্যি কেরিয়ার হতে পারে? নাটক করে কি সত্যি জীবনে দাঁড়ানো যেতে পারে? এই নিয়েই আজ আমরা আবারও হাজির হলাম কেরিয়ার গাইডেন্সের আরও একটি নতুন পর্বে। আজ আমাদের সাথে আমদরিয়ার স্টুডিওতে রয়েছেন প্রমাশ্রী মিত্র। নমস্কার, স্বাগত। এবং আপনাদের সাথে রয়েছে আমি, বর্ণা। তো প্রমাশ্রী, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তো তুমি তোমার সম্পর্কে একটু বলো। আমার সম্পর্কে বলতে আমি তো এখন বিএড করছি, আর সাথে থিয়েটারটাই মূল আমার। যখনই সময় পাচ্ছি থিয়েটার করছি, বা থিয়েটার না করলেও সেটা নিয়ে পড়াশোনা এসব তো করছি, বা নতুন কোনো থিয়েটারের প্রস্তুতি। আচ্ছা, তো এই থিয়েটারে আসা বা নাটকে আসা, প্রথমেই তো আর থিয়েটার নয়, নাটক করতে করতে তারপরে আসা, তো প্রথমে এই এই দিকটাতে আসা কেন? এত কিছু তো শিল্পের মধ্যে রয়েছে। সত্যি বলতে আমার প্রথম তো আসা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য। আমি বাড়িতে ছোটবেলা থেকেই সেট বানানো, নাটকের আগের দিন বাবা সারা রাত বাড়িতে আসছে না, এসব তো দেখেই বড় হয়েছি। তো ছোটোর থেকেই থিয়েটারের প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা, বা ওটাই আমার একটা বাড়ি, থিয়েটারটাই আমার কাছে, নাটকটাই আমার কাছে একটা বাড়ি হয়ে উঠেছে। তো তারপরে মঞ্চে আসলাম, মঞ্চকে ভালোবাসলাম, এই তো। এই করে করে এখন থিয়েটার সঙ্গী হয়ে গেছে, তাই তো? তো এখন বিএড করছো, কি নিয়ে পড়াশোনা করেছো? বাংলা। আচ্ছা, বাংলা সাহিত্য। বেশ। ইন ফিউচার কি প্ল্যান রয়েছে? বিএড করছি তো টিচিং লাইনে যাওয়ার জন্য, তার সাথে নেটের প্রিপারেশন নিচ্ছি। আর থিয়েটারটা তো অবশ্যই সবসময় আছে। কিন্তু থিয়েটারটা সাইডে, তাই তো? সাইডে ছিল এতদিন, মিথ্যা বলবো না, সত্যি বলতে থিয়েটারটা আমি প্যাশন হিসাবেই রাখতাম। আর আমার মধ্যে একটা দৃঢ় ভাবনা ছিল যে না, আমি প্যাশনকে প্রফেশন করব না। তো এবার একটু মানে চাপের মুখে পড়েই এবার এনএসডি দিলাম। তো ওখানে গিয়ে দেখলাম যে না, এটা প্রফেশন করার মতনই একটা জিনিস। আর মানে কত মানুষ যেটাকে প্রফেশন করার জন্য দিনরাত খাটনি করছে, তারা স্ট্রাগল করছে, সেটা আমি এনএসডিতে না গেলে বুঝতাম না। তো এখন ভাবলাম যে না, এটাকেও প্রফেশন করাই যায়। বেশ। আচ্ছা, এবারে চলে আসি, এই যে আজকের দিনে থিয়েটার, এটা কি সত্যি শুধুই ভালোবাসার জায়গা হয়েই থাকবে, নাকি পেশা হিসেবে এটাকে নেওয়া যেতে পারে? তুমি ইতিমধ্যেই বললে যে তুমি এনএসডি দিয়েছো, সেখানে তুমি প্রচুর মানুষকে দেখেছো, তারা অনেকেই এখন এটা নিয়ে এগিয়ে আসছে, কিন্তু কোথাও গিয়ে আজও একটা অংশ আছে যারা মানতে পারে না যে এই শিল্পকলা নিয়ে প্রফেশন হিসেবে এগুলোকে বেছে নেওয়া যায়। সেটা তো কিছু কিছু মানুষের এখনো ধারণা রয়েই গেছে। আমি এটা বলবো না যে যারা আগের জেনারেশনের তাদেরই শুধুমাত্র ধারণা, বর্তমান জেনারেশনেরও অনেকেরই কিন্তু এটা ধারণা কোনোভাবে একটা চলে আসছে। কিন্তু আবার এই জেনারেশনে এই ধারণাটাকে ভাঙছে, এই জেনারেশনেই আবার থিয়েটারকে নতুনভাবে, কারণ আমি ছোটোবেলায় আমি যখন স্কুলেও পড়তাম তখনও দেখেছি যে মানে মানুষ থিয়েটারকে অতটা খুব একটা পাত্তা দিচ্ছে না। নাটক সেটা কি, মানে নাটক কি করে। কিন্তু আমি যদি শুধু শিলিগুড়ির উপর বেস করে বলি, আমরা আমাদের নাটকের দল সৃজন সেনা, আমরা যেরকম একটা পাঠ্যনাট্য বলে আমরা প্রোডাকশন করি, সেটাতে হচ্ছে আমরা একটা নাটক প্রথমে স্কুলের ছাত্রছাত্রীদের দেখাই, তারপরে তাদেরকে কিছু কোয়েশ্চেনারিজ দেওয়া হয় যে তোমরা এই নাটক দেখে এই জিনিসগুলো তোমরা শিখছো, তো এবার নাটকে তুমি কি কি দেখলে। মানে আমরা যেমন নিবেদিতার নাটক দেখালাম ওদের, তারপরে আমাদের প্রশ্ন দেওয়া হলো নিবেদিতার ঘরে একটা মূর্তি ছিল, সেটা কিসের ছিল, কার মূর্তি ছিল, কত ভালো মতন মানে অবজারভেশন কত ভালো মতন করছে, বা তার ব্রেন কতটা সে কাজ করাচ্ছে থিয়েটার দেখতে গিয়ে। বা এখন ঋত্বিক নাট্য সংস্থা, ওরা প্রতি বছর তো একটা ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশন করে। তো এখন আমি নতুন করে দেখছি যে যারা স্কুল স্টুডেন্ট তাদের মধ্যে নতুন করে আবার এটার প্রতি একটা ইন্টারেস্ট নতুনভাবে জেগে উঠছে।
বেশ। তো এই বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই মনে করেন যে থিয়েটারে টাকা নেই, তো তুমিও কি এটার সাথে একমত? একমত আবার একমত নাও। যদি শিলিগুড়ির উপর বেস করে এখন কেউ একজন এটাকে বলে যে থিয়েটারে টাকা নেই, তো তাহলে তো সেটা সবসময় ঠিক না। শিলিগুড়িতে একেবারেই নেই যে আমি বলবো না, তোমাকে সবসময় অভিনয় করেই যে টাকা উপার্জন করতে হবে সেটা তো না। থিয়েটার তো সেই থিয়েটারের লাইট, মিউজিক, মেকআপ সব কিছু মিলেই তো থিয়েটার। তুমি সেই সেই জিনিসগুলো শেখো, সেই জিনিসগুলো মানে প্রথমে তোমাকে জিনিসটা শিখতে হবে, শিখে তারপরে তুমি বলো যে না এটাতে আমার টাকা আসছে না বা কিছু। এই জিনিসগুলো করতে পারে। বা আমরা যদি একটু বাইরে, আমরা কলকাতাতেও যদি দেখি, সেখানেও কিন্তু আছে, মানে নেইও আবার আছেও, একদম। তোমাকে এই সঠিক যে পথটা বেছে একদম নিতে একদম হবে। এই যে থিয়েটারে তুমি একটু আগে বললে লাইট, ক্যামেরা, হ্যাঁ, এডিটিং অনেক কিছুই আছে, কিন্তু সবার প্রথমে কিন্তু সবাই অত কিছু ভেবে আসে না। থিয়েটার মানে সবাই ওই অভিনয়, অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, ক্যামেরার হ্যাঁ। সামনে যেটা হয় হ্যাঁ, হ্যাঁ। সেটাকে ফোকাস করেই বা বেস করেই কিন্তু তারা এই কথাগুলো হ্যাঁ, বলে। হ্যাঁ। তো একটা প্রোডাকশন নিয়ে যখন যাওয়া হয় সেখানে কি প্রাপ্য সম্মানিক দেওয়া হয়, কি মনে হয়? এখনো দেওয়া সব জায়গায়, মানে মানুষ হয়তো সেই আগ্রহটা দেখায় প্রথমে যে না বা আমরা থিয়েটার নিয়ে যাচ্ছি একটা, কিন্তু সব জায়গায় তারা দিতে সক্ষম হয় না। বা সেই থিয়েটারটা করতে যে আমাদের কতটা নিজেদের শ্রম যেটা গেছে সেটা তো বাদই দিলাম, নিজেদের কতটা খরচা হয়েছে সেটা অনেকেই বুঝতে পারে না। আবার অনেকে হয়তো নর্থ বেঙ্গলের থিয়েটার বলে একটু হেও করে, এটা যদি কলকাতার কোনো দল এসে করে তাদেরকে বেশি একটু আচ্ছা, এই ব্যাপারগুলো আছে বলছো? আছে আছে। আচ্ছা, বর্তমান প্রজন্মের অনেকেই ওটিটি, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব এই সমস্ত দিকে কিন্তু ঝুঁকছে। এক কথায় সোশ্যাল মিডিয়ায় মানে ভরপুর মানুষকে সব সময় অ্যাক্টিভ দেখা যায়। তো এতে কি থিয়েটারের দর্শক কমছে, কি মনে হয়? থিয়েটারের দর্শক যারা মানে থিয়েটার একবার যে দেখেছে, সে থিয়েটারের মজাটা অন্য কিছুতে সে পাবে না, সে ওটিটি হোক বা যাই হোক। আর এই যে নিউ যে টেকনোলজি, এটার জন্য কিন্তু আসলে থিয়েটারের দর্শক কমার কথা না। কারণ আমরা যদি বাইরের দেশগুলোতে দেখি, সেখানে কিন্তু আমাদের দেশের থেকে অনেক বেশি প্রযুক্তিগত দিক থেকেও তারা উন্নতি। উন্নত, হ্যাঁ, কিন্তু তাদের ওখানে কিন্তু থিয়েটারটা অনেক বেশি রিচ, বা সেখানে থিয়েটারটা একটা প্রফেশন। আমরা একটু আগে যে প্রফেশনের কথা বলছিলাম, থিয়েটার কিন্তু একেবারেই সেখানে প্রফেশন। মানে ওরা এক একজন থিয়েটার আর্টিস্ট ওখানে 25,000 ইউরোর থেকে 60,000 ইউরো পর্যন্ত তারা ইনকাম করে। তাদের রিটায়ারমেন্ট হয়, তাই রিটায়ারমেন্টের পরে তারা পেনশন পায়, সবই থাকে তাদের। তো একজন ভালো অভিনেতা হওয়ার জন্য প্রথমে কি অভিনয় শেখাটা বেশি জরুরি, নাকি জীবনকে কাছ থেকে দেখাটা বেশি জরুরি? অভিনয় শেখাটা তো অবশ্যই জরুরি, কারণ আমি অভিনয়ের কিছু জানলাম না। আমি মানে আমার জীবনে অনেক অভিজ্ঞতা, আবার আমি শুধু মানে আমার কাছে অভিনয়ের শিক্ষাটা আছে, আবার আমার জীবনে আমি সেরকম অভিজ্ঞতা নেই। আমি রাজনীতি নিয়ে চর্চা করি না, আমি ইকোনমিক্স জানি না বর্তমানে, আমি খেলায় কি হচ্ছে, কোন দল হারছে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে আমি তর্ক করি না। তো আমার মনে হয় না তাহলেও খুব ভালো একটা অভিনেতা হওয়া যায়। অভিনেতা মানে একটা সামগ্রিক চর্চা, ওভারঅল তোমাকে করতে ওভারঅল। হবে, হুম, তাই তো? তোমাকে মানে দুই দিকেই রাখতে সবকিছুই হবে। অল্প অল্প করে জানতে হবে, হ্যাঁ, এরকম ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অভিনয় করতে গেলে আহ, দিনে কতক্ষণ একদম খুব মন দিয়ে প্র্যাকটিস করা দরকার, আর সেই প্র্যাকটিস সেশনটা কেমন হবে? প্র্যাকটিস আসলে থিয়েটারের যে রিহার্সাল হয়, সেটাও কিন্তু একটা আলাদা একটা আমার মনে হয় স্টেজ পারফরমেন্স হওয়া দরকার। অন্তত যারা গার্জিয়ানস হয় তাদের তো দেখা উচিত যে থিয়েটারের রিহার্সালটা কীরকম হয়। আমরা এক একটা প্রোডাকশন যখন সামনে চলে আসে, আমাদের প্রায় 7-8 ঘন্টা ধরে আমাদের সেটা রিহার্সাল হয়। কারণ আমি যদি একটা চর্চার মধ্যে না থাকছি, কারণ আমাদের রেগুলার যে চর্চা, আমি হয়তো রেগুলার ভোকাল এক্সারসাইজ করছি, আমি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করছি, সবার তো সেটা আমাদের মতো অ্যামেচার দলগুলোতে সেটা সবসময় হয় না। আমরা মানে বলি অনেক এই করব ওই করব, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা তো আর সফল হয় না। তো আমার মনে হয় যে অন্তত থিয়েটারের আগে, মানে সেই থিয়েটারটার রিহার্সালের সময় আমাদের 7-8 ঘন্টা ধরে, মানে আমাদের দলে তো আমরা তাই রিহার্সাল দিই। আর মানে সেটা যে কি সাংঘাতিক পরিশ্রমের হয়, তো
সেটা মানে কেউ ভাষায় নিজের প্রকাশ চোখে করা। না দেখলে সেটা ভাষায় প্রকাশ করার একদমই মতো তাই। না। তো এই রিহার্সালটা হলো সবাইকে নিয়ে কোনো অনুষ্ঠানের আগে, কোনো কিছুর কোনো প্রোগ্রামের আগে সেটা আমরা করছি, সেটা এক জিনিস। হ্যাঁ। আমি যেটা বলতে চাইছি নিয়মিত যে চর্চার বিষয়টা, যেমন দেখো যারা গান শিখছেন তারা রেগুলার বেসিসে অলংকার প্র্যাকটিস হুম, করছেন, হুম, তারা হুম, বিভিন্ন ধরনের রাগ করছেন, তারপরে এক একজন এক এক পাল্টা প্র্যাকটিস করছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিস আছে। ঠিক একই রকম ভাবে আবৃত্তিতেও যারা আছে তারা কবিতাটা মুখস্থ করছে, সেটাকে হুম, বোঝার হুম, চেষ্টা করছে। হুম। আমি তোমার কাছে এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে থিয়েটার বা নাটক করতে হলে নিজের ঘরের সেলফ প্র্যাকটিস সেশনটা কেমন হওয়া উচিত? সেলফ প্র্যাকটিস বলতে তোমাকে রেগুলার আমাকে ভোকাল এক্সারসাইজ করতে হবে, আমার গলাটাকে সবসময় তৈরি রাখতে হবে যে কোনো ডায়ালগ, যে কোনো পারফরমেন্স করার জন্য। আর ফিজিক্যাল এক্সারসাইজ প্রচণ্ড দরকার, না হলে যখন আমরা স্টেজে গিয়ে পড়ি না, তখন নিজেকে কেমন একটা স্টিফ মনে হয়, মানে হেঁটে যাচ্ছি আমাকে হয়তো ভালো লাগছে না দেখতে, বা আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার একটা ডায়ালগ আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে কিভাবে ভালো লাগছে সেটা আমি সব থেকে ভালো বুঝতে পারছি, ডিরেক্টরের পরে হয়তো আমি বুঝতে পারছি। তো সেটা আয়নার সামনে দাঁড়িয়ে আমি বলছি। তো এগুলো খুব দরকার হয়, না হলে হঠাৎ করে আমি গিয়ে থিয়েটার করা শুরু করে দিলাম, সেটা কিন্তু একেবারেই সম্ভব হয় না। থিয়েটারে কি এখনো তোমার এই গ্রুপিজম বা পক্ষপাতিত্ব আছে? এটা তো একটা নেভার এন্ডিং জিনিস। আছে, অনেকটাই আছে। কিন্তু আসলে এই জিনিসটার সাথে লড়াই করার ক্ষমতা থিয়েটারই আমাদের দেয়, কারণ থিয়েটার করতে হলে তোমার শিরদাঁড়াটা সোজা থাকা খুব বেশি দরকার, যেটা তোমাকে কিছুটা এই গ্রুপিজমের হাতের থেকেও রক্ষা করবে। আজকের দিনে নতুন শিল্পীরা কি সুযোগের অভাবে পিছিয়ে যাচ্ছে নাকি প্রস্তুতির অভাবে পিছিয়ে যাচ্ছে, কি মনে হয়? প্রস্তুতির অভাবে। সুযোগ তো আছে, কিন্তু আবার সুযোগ যখন থাকে না, সেটা বলতে গেলে এই গ্রুপিজমের জন্য বা পক্ষপাতিত্বের জন্য অনেক সময় হয়তো কেউ ডিজার্ভিং খুব, কিন্তু সে সেটা পাচ্ছে না। আম, কিন্তু প্রস্তুতির খুব অভাব, মানে এই কিছুক্ষণ আগে আমরা রিলসের ব্যাপারে কথা বলছিলাম, আর রিলসে এখন নতুন জিনিস এসেছে যে ওয়েব সিরিজের থেকেও শর্ট ফর্ম, সেটা একদম ফার্স্ট একদম এপিসোড সেকেন্ড এপিসোড করে রিলসে চলছে। এবার ওটা দেখে না যে কেউ মনে করে যে এই এ একজন মেকআপ আর্টিস্ট, সে এত সুন্দর করে ফেলছে, আমিও করতে পারবো, এর জন্য কি শেখার দরকার আছে নাকি? তো জিনিসটা এরকমই হয়ে যাচ্ছে। রিলস খুব হ্যাম্পার করছে এই জিনিসটাকে, যে বা তুমি দেখবে, তুমি রিলস দেখতে দেখতে তুমি একটা সিনেমা দেখতে যাও, তোমার ধৈর্য থাকবে না সেটা দেখার। একদমই তাই। তোমার খুব অধৈর্য লাগবে। তো মানুষের না এই ধৈর্য acting, ব্যাপারটা হ্যাঁ, একদমই। অ্যাক্টিং সম্পর্কে যে একটা ধারণা, বা অ্যাক্টিংটা যে কতটা তার পিছনে পরিশ্রম করতে হয়, সেই ধারণাটাই পাল্টে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় যে সুযোগের যতটা না অভাব থাকে, তার থেকে বেশি তার নিজের দোষ তো অনেকটাই থাকে। একদম পাতি বাংলা ভাষায় বলতে গেলে একটা কথা ইদানিংকালে ভীষণ চলে, যদি তুমি টাকা দিতে না পারো, যদি তোমার হাত না থাকে, তুমি বড় কোনো জায়গায় চান্স পাবে না। এই কথাটা কতটা সত্যি? আমি তো পুরোপুরি সমর্থন করি, অনেক জায়গায় দেখেছি, নিজের পার্সোনাল অভিজ্ঞতা হয়েছে, সবটা হয়তো বলতে পারছি না, কিন্তু হাতের তো দরকার হয় মাথার উপরে একটা। আর তার সাথে কিন্তু সবটাই আবার তোমার পিছনে ব্যাক অফ থাকলো, নেপোটিজমে তুমি পুরোপুরি উঠে গেলে, সেটাও সব সময় হয় না। একটা না একটা জায়গায় গিয়ে তোমাকে মেরিটটা আটকাতেই হবে, মেরিটটা একটা না একটা জায়গায় গিয়ে তোমাকে আটকেই দেবে। তো সেখানে তো থিয়েটার থেকে সিনেমা বা ওয়েব সিরিজে যাওয়ার স্বপ্নটা কতটা বাস্তব? থিয়েটারের তো মানে এখানে তো দর্শকও একটা অভিনেতা থাকে, আমি দর্শককে ছুঁতে পারি, এটা একটা হিউম্যান শো। আর সিনেমায় হচ্ছে আমি একটা ক্যামেরার সামনে করছি, কিন্তু আমার মনে হয় কি, আমি জানি না, আমি কখনো ক্যামেরার সামনে অভিনয় করিনি, বা আমি করতে কতটা স্বাচ্ছন্দ্য আমি সেটাও জানি না এখনো। কারণ ক্যামেরার সামনে আমার মনে হয় আমি একটা মানুষকে, আমার সামনে বসে থাকা একটা মানুষকে যত তাড়াতাড়ি আমি আমার বার্তাটা পৌঁছাতে পারবো, একটা যন্ত্রের সামনে নিজেকে সেইভাবে প্রেজেন্ট করা খুব কঠিন। আবার যদি আমি এটা কম্পেয়ার করি, আমাকে সিনেমায় আমাকে গ্লিসারিন দিয়ে আমাকে কাঁদিয়ে দিচ্ছে, কিন্তু থিয়েটারে আমাকে সেই সময় সেই মুহূর্তে আমাকে চোখের জলটা আনতেই হবে, সেখানে কোনো গ্লিসারিন থাকবে না, সেই ক্ষেত্রে তো থিয়েটারটাও কঠিন। তো এটা ভালো আমার বলেছো। মনে হয় যে
দুটোর জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের খুব দরকার, কারণ তুমি শুধুমাত্র থিয়েটার করেই তুমি ক্যামেরা সেন্স তোমার তৈরি হবে না। আবার তোমাকে যদি ক্যামেরার সামনে থেকে হঠাৎ করে স্টেজে এনে ফেলে দেওয়া হয়, সেখানেও তুমি একেবারেই পারবে না। একদম। আজকের এই তরুণ তরুণীদের মধ্যে ধৈর্য ভীষণ কমে যাচ্ছে। একটু আগে তুমি যেটা বলছিলে যে রিল দেখতে দেখতে গিয়ে কোথাও গিয়ে একটা বড় সিনেমা হলেই আর ভাল লাগছে না, হাই চলে আসছে, ঘুম পাচ্ছে, ক্লাইম্যাক্স কেন আসছে না কোনো মনে হচ্ছে। তো এটা কি থিয়েটারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? চ্যালেঞ্জ তো কিছুটা হয়ে দাঁড়িয়েছে, একদম যারা, আমিও যদিও জেনজি, তো তাদের তো একটা তো ধৈর্য কমেই যাচ্ছে। আবার এই যে বললাম, এখন নতুন নতুন কিছু দিক উঠে আসছে, যেটার জন্য তারা আবার থিয়েটারের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে, বা কোথাও গিয়ে হয়তো মানুষ এখনো এটা মনে করছে যে আলটিমেটটা তারা থিয়েটারের থেকেই শিখবে। যারা সত্যি শিখতে চাচ্ছে বা যারা সত্যি ভালো কিছু একটা দেখতে চাচ্ছে, তারা কিন্তু থিয়েটারের কাছেই আসে। তুমি নিজে কত বছর ধরে থিয়েটার করছো? কত বছর? একদম ছোট থেকেই তো তোমার হ্যাঁ, এটা, ছোট থেকে, মানে বাড়িতে একটা মহল বলে না, সেই ব্যাপারটা তোমার ছোট প্রথম থেকেই আছে। থিয়েটারটা কোন বয়সে করেছিলাম সেটা মনেও নেই, ওই 5-6 বছর। তারপরে হ্যাঁ, আমার ফার্স্ট মানে নিজের মনে থাকা থিয়েটার হচ্ছে একটা, আমি বলাই করেছিলাম, তখন আমি ক্লাস 2তে পড়ি। আর তার আগেও একটা করেছিলাম, সেটার আমার একেবারেই কিছু মনে নেই। বেশ, এই থিয়েটার করার সময় নিজের বাবার কাছ থেকে কত পানিশমেন্ট, কত বকা খেয়েছো? আসলে Unlimited? হ্যাঁ, গ্রুপের সবার সাথে আমার একটা পার্থক্য থাকে, যে হচ্ছে সবাই তো শুধু ওই রিহার্সালের টাইমটুকুই বকা খাচ্ছে হয়ে যাচ্ছে, তারা বাড়িতে কি করছে না করছে দেখছে না। এবার আমি যে বাড়িতে প্র্যাকটিস করছি না সেটা, বা আমি বাড়িতে যে ফাঁকিটা দিয়ে যাচ্ছি সেটা বাবা আমাকে বাড়িতে ধরে ফেলছে। তো আমাকে বাড়িতেও শুনতে হচ্ছে, আমাকে রিহার্সালেও শুনতে হচ্ছে। এই দুটো মিলিয়ে তো বাকিদের থেকে একটু বেশি আমার ওভারডোজ হয়ে যায় আমার মাঝে মাঝে। বেশ, আচ্ছা, এই যে রিহার্সালের সময় যখন কিছু পারছো না বা একসাথে যখন রিহার্সাল করছো, কোথাও গিয়ে এরকম একটা ফিল হয় কখনো অন্যদের যে উনি তো স্যারের মেয়ে, তো ওনার ব্যাপারটাই একটু আলাদা, এই ধরনের ফিল কি কখনো কেউ তোমাকে করিয়েছে? বা নিজেরও কি একটু, আমি তো আমার বাবারই মেয়ে, তো আমার একটু স্পেশাল ব্যাপার আছে, না, আমি এই ধরনের আসলে কিছু হয়েছে কখনো? ওদের সাথে না মিলে যেতে আমি খুব বেশি পছন্দ করি। যেমন এখন আমি এই শিলিগুড়ি গার্লস হাই স্কুলের এই ঋত্বিকের, যে আমি বললাম ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশনটা হয়, ওদের সাথে আমি কাজ করছি। আমিও গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। তো সেখানে ওদের সাথে মানে আমি এত বেশি মিশে যাই যে হয়তো ওরা যখন সৃজনশানায় আসছে, ওরা বাবাকে যে কথাটা বলতে পারে না, মানে আমাদের গ্রুপের সবাই হয়তো বাবাকে যে কথাটা বলতে পারছে না, সবাই এসে দিদি এটা না এরকম হয়ে গেছে, দিদি আমি না এই সময়টা না আমি আসতে পারছি না, মানে আমার মাধ্যমে জিনিসটা দেওয়া, মানে বাবার থেকে অনেক বেশি আপন আমি ওদের কাছে হই। বা আমার মানে আমি লোকজনকে একটু বলতে অপছন্দই করি যে আমি পার্থপ্রতিম মিত্রের মেয়ে, কারণ ওই একটা এই জিনিসটা আমি ছোটবেলার থেকেই দেখেছি যে ওই তো মুরারির মেয়ে, ওর তো আলাদাই ব্যাপার, ওর তো পাবেই, ও ফার্স্ট প্রাইজ তো ওই পাবে। তো এই জিনিসটার জন্য আমি একটু বলাটা অ্যাভয়েড করি। হ্যাঁ, আমি আমার মেয়ে, নিজে নিজের আমি মতো, নিজে, আমি প্রমাশ্রী মিত্র, আমি ঠিক আছে। হ্যাঁ ব্যাস, একদম। তো অভিনয়ে সফল হতে গেলে কলকাতা বা মুম্বাইয়ে যাওয়াই কি একমাত্র পথ? শিলিগুড়ি থেকে কিছু হবে না, হবে না? আমার এনএসডিতে পরীক্ষা দেওয়ার মূল কারণটা তো শিলিগুড়িকে নিয়ে কিছু করার, কারণ শিলিগুড়ি তো 5টির শহর আমরা যেটা বলি, তার মধ্যে অন্যতমটি হচ্ছে থিয়েটার। কিন্তু এখন শিলিগুড়িতে সেই থিয়েটারের যে সেই চর্চাটা বা থিয়েটার নিয়ে সেই আবেগটা অনেকটা কমে যাচ্ছে। তো আমি চেয়েছিলাম যে এনএসডিতে আমি যদি চান্স পাই, আমি প্রথমবার দিলাম পরীক্ষা, তো আমি শিলিগুড়ি নিয়েই কাজ করতে চাই, শিলিগুড়িকে থিয়েটারে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে মানে 80টা ফ্যাকাশে না হয়ে যায়, 80টা যাতে জল করে। একদম। পরিবার যদি অভিনয়কে পেশা হিসেবে সমর্থন না করে, তাহলে একজন তরুণ বা তরুণী কি করবে? এটাতে আমি একটা গল্প বলি। এটাতেও আমার মানে আমার আজকে সবকটাতেই, যেহেতু রিসেন্ট এনএসডির ওয়ার্কশপটা থেকে আসলাম, সব কিছুতেই আমার ঘুরে ফিরে এনএসডি চলে আসছে। এনএসডিতে আমার একজনের সাথে, সেও বাঙালি, দিল্লিতেই থাকে, তার পরিবারও দিল্লিতে থাকে, তার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিল, আর তার প্রতি একটা মানে অদ্ভুত শ্রদ্ধা আমার জেগে উঠেছিল। ওই মেয়েটা, ও
ওর পরিবারও দিল্লিতে থাকে, কিন্তু ওর পরিবার আর কি খুব একটা সমর্থন করতো না ওর এই থিয়েটারের প্রতি ভালোবাসা বা এরকম কিছু। ও ইংলিশ লিটারেচারের মেয়ে, তো ও ওখানে ওর পরিবারের থেকে আলাদা হয়ে গিয়ে ও শুধুমাত্র থিয়েটারের জন্য একটা প্লে স্কুলেও চাকরি করে, আরও থিয়েটার করে। প্লে স্কুলে চাকরিতে একটা ইংলিশ লিটারেচারের মেয়ে, তার তো ফিউচার আরও বেশি ব্রাইট হতে পারতো, কিন্তু সে শুধুমাত্র থিয়েটারটার জন্যই কিন্তু ওই প্লে স্কুলটায় চাকরি করছে, যাতে সে থিয়েটারের জন্য সময়টা পায়। আর তার মোটামুটি থাকা খাওয়ার মতন টাকাটা ওখান থেকে উঠে যাচ্ছে, বাকিটা সে যাতে থিয়েটারে ইনভেস্ট করতে পারে। বাহ। তো আমার মনে হয় ডেডিকেশনটা সবার আগে দরকার হয়। নিজের যদি ডেডিকেশন থাকে, আর ও এখন আমাকে, ও যখন বলছে ওর চোখে জল চলে আসছে বলতে বলতে, যে এখন যখন আমার শো থাকে আমার বাবা মা আসে আমার শোটা দেখতে। তো এটা তো সেটা কোথাও একটা না কোথাও আনন্দের। একটা গিয়ে পরিবার যখন দেখে যে না আমার মেয়ে সাকসেস পাচ্ছে জীবনে, তখন তো পরিবার তার পাশে এসে দাঁড়াবেই। একেবারেই তাই। একজন মা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য প্রচুর ইনভেস্ট করে, হ্যাঁ, একদম নর্মাল, শুনতে খারাপ লাগলেও এইটাই কিন্তু বাস্তব কথা, যে প্রচুর ইনভেস্ট করে, তো তারা তার বিনিময়ে কিছু চায়, যে হ্যাঁ। কখনো হয়তো সে নিজে পারেনি, সেই ইচ্ছেটা তার ছেলে মেয়ের ওপর হ্যাঁ। চাপিয়ে দিচ্ছে, কখনো আবার চাইছে যে না, তোমার পিছনে আমি এত ইনভেস্ট করেছি, তোমাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, তোমাকে, যেগুলো সব সময় আমরা শুনে আসি, তার পরিপ্রেক্ষিতেই আমি এই কথাগুলো বলছি, যে হ্যাঁ, তোমার পিছনে আমি এত ইনভেস্ট করার পরে আমি চাই তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও। এই বিষয়গুলোতে এখনো আজকের দিনে দাঁড়িয়েও সমাজ এতটা এগিয়ে গেছে, তাও কোথাও গিয়ে মনে হয় যে কম করে 30% মানুষ কিন্তু এটাকে এখনো, ধরে নিলাম আমি যে 70% সাপোর্ট করছে, বাকি 30% এখনো এই জায়গাতেই আজকে আছে, যে না এটা নিয়ে কিছু হবে না, সবকিছুর ঊর্ধ্বে তোমার টাকা, তোমার পেছনে আজকে আমি ইনভেস্ট করেছি যখন, তার থেকে কিছু রিটার্ন পাওয়ার জন্য। তো আমিও চাইবো তুমি একটা, সব সময় হয়তো নয়, কিন্তু চাইবো যে তুমি ভালো মানুষ হও, তুমি বড় কোথাও চাকরি করো, তুমি প্রচুর টাকা আনো, আলটিমেটলি ওই কোট আনকোট টাকাটাই বড় কথা, অর্থটাই বড় কথা, ওটা ছাড়া তো জীবনে আলটিমেটলি কিছু আর হয় না। তো এবার এই যে তোমার থিয়েটার বা অভিনয় করে এখানে তোমার কেরিয়ার গড়তে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আর আদৌ হবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো এই অনিশ্চয়তার মধ্যে না অনেকেই পড়তে চান না, তাদেরকে কি করে ম্যানিপুলেট করে তার সন্তানেরা যাদের ইচ্ছে তারা কি করে আসবে? তুমি তোমার মেইন প্রফেশন যেটা, সেটা অন্য কিছু রাখো, আর সেটা তুমি এমন কিছু চুজ করো যে সেটার সাথে তুমি থিয়েটারটা করতে পারবে। তোমার ভালোবাসার জায়গাটা তুমি করতে পারছো, তার সাথে তোমার আর্নিংয়ের জায়গাটা, যদি তুমি রিস্ক না নিতে চাও, অ্যাক্টিংয়ের সব থেকে বড় কথা, অ্যাক্টিংকে প্রফেশন হিসেবে নেওয়া মানে রিস্ক নেওয়া। একদমই, যেটা আমি বললাম একটু হ্যাঁ, আগে। তো তুমি যদি সেই রিস্কটা নিতে না চাও, তুমি যদি সেফ সাইডে খেলতে চাও, তাহলে তুমি অন্য কিছু একটা তোমার প্রফেশন রাখো, রেখে তুমি পাশাপাশি থিয়েটারটা চালিয়ে যাও। আমার সাজেশন তো এটাই, কারণ আমি দেখিও প্রচুর মানুষ এইভাবেই তারা চলছে। বা আমরা বড় বড়, শুধু থিয়েটারেই বলবো না, যারা সঙ্গীত শিল্পীরা আছেন, যারা নৃত্যশিল্পীরা আছেন, তারা কিন্তু অনেকেই হয়তো কেউ ব্যাংকে কাজ করছেন, কেউ প্রফেসর, অনেকেই এইভাবেই নিজের কিন্তু ওটা কিন্তু প্রফেশন হচ্ছে না, প্যাশন হিসেবেই থেকে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারপরে সেটাও প্রফেশন তাদের হয়ে যাচ্ছে। যখন তাদের প্যাশনটায় তারা ঠিকঠাক স্ট্যান্ড করে যাচ্ছে, তখন তুমি চাইলে তোমার এই প্রফেশনটাকে ছেড়ে দিতেই পারো। তো থিয়েটারে নারীদের জন্য সুযোগ কি পুরুষদের তুলনায় এখনো কম, কি মনে হয়? নারীদের তো যে কোনো বিষয়ে একটু লড়াই করেই চলতে হয়, কিন্তু এখন নারীদের সুযোগ সুবিধা আরও বেশি হচ্ছে। নারীদের থিয়েটারে এনএসডি, এসআরএফটিআই, এগুলোতে কিন্তু আমরা যদি সিলেকশন দেখি, মেয়েদের বেশি সিলেকশন হচ্ছে। আর ওখানকার এনএসডির যেরকম আমি রিসেন্ট শুনে আসলাম, যে এর ছেলেগুলো কোনো কাজের না, মেয়েগুলো বেশ ডেডিকেশনের সাথে করে। তো মেয়েদের না সব জায়গায় তারা একটা আটকাতে কোথাও একটা গিয়ে তাকে এরকম একটা পজিশনে পড়তে হচ্ছে না, আমাকে লড়ে এই জিনিসটা করে নিতে হবে। তো তাদের মধ্যেকার এই যে লড়াই ব্যাপারটা তারা ছোটোবেলার থেকেই ঠেকতে শিখে আসছে, সেটা তাদেরকে অনেকাংশেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এখন তো মেয়েদের সুযোগ সুবিধা অনেক বেশি হয়ে যাচ্ছে। এর আগে যারা থিয়েটার করেছে আমাদের শহরে, যেরকম আমরা রিসেন্ট একটা প্রোডাকশন করলাম শিলিগুড়ির 3 জন মহিলা অভিনেত্রীকে নিয়ে, ভাস্বতী চক্রবর্তী, চম্পা ভট্টাচার্য, আর আরেকজন আমাদের গ্রুপেরই অনিশা চক্রবর্তী।
তো এই ভাস্বতী চক্রবর্তী, চম্পা ভট্টাচার্য এনারা যেই সময় যেই মানে লড়াইয়ের মধ্যে দিয়ে ওনারা করেছেন, ওনাদের যখন ইন্টারভিউটা নিচ্ছিলাম মানে আমি শুধু বসে শুনছিলাম যে মানে আমি কি আরামে করছি, আমাকে কেউ আটকাচ্ছে না বাড়ি থেকে বেরোনোর সময়, আমাকে কেউ টোন্ট কাটছে না। একটা সময় তো মেয়েদেরকে রীতিমতো যারা অভিনয়ে আসতে চাইতো তাদেরকে তো বেশ্যাবৃত্তি করছেই বলা হতো এক সময়। বা আর এটাও আসছে যে থিয়েটারে প্রথম এসছে যারা বেশ্যাবৃত্তি করতো তারাই কিন্তু প্রথম অভিনয় করতে এসেছিল বাংলার, যদি আমরা থিয়েটারের ইতিহাস দেখি। তো সেই সময়ে যেই লড়াইটা তারা করে আসছে সেই হিসাবে এখন তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, অনেক বেশি এগিয়েও যাচ্ছে তারা জীবনে। একদম। তোমার এই কথা প্রসঙ্গে একটা কথা বলি, এখনো কিন্তু অনেক ধরনের অভিযোগ শোনা যায়। কিছুদিন আগেও টলিউডের প্রেস মিট করে বেশ কিছু অভিনেত্রী পরপর অনেকেই অনেক কিছু অভিযোগ এনেছে। তো তুমি কি মনে করো, যারা থিয়েটার করবে বা নাটক করবে বা সিরিয়াল সিনেমা করবে, তো এই রকমভাবে নারীরা কি সবসময় সকলের কাছ থেকে এইরকম হেনস্থা হতেই থাকবে? সবার ক্ষেত্রে হচ্ছে সেটা বলছি না, তবে শোনা তো যাচ্ছে, তো এই অভিযোগগুলো কি চলতেই থাকবে? ওই যে পক্ষপাতিত্বের মতো এটাও একটা নেভার এন্ডিং জিনিস। এটারও আমার মনে হয় না যে এই পুরুষতান্ত্রিক সমাজে এটারও কখনো কোনো শেষ আছে। কিন্তু ওই যে বললাম মেয়েদের লড়াই করেই চলতে হয় সব সময়, সেটা আমি যদি ওই ভাসুতি পিসি, চম্পা পিসি ওদের সময়কার কথাও বলি বা এখন আমাদের সময়কার কথাও বলি, নানা বিষয়ে নানা জায়গায় তো নিজের শিরদাঁড়াটা সোজা রেখেই চলতে হচ্ছে। তো এর শেষ নেই, কিন্তু এর প্রতিকার এটাই যে লড়াই করো। যদি আজ 18 বছরের একজন ছাত্র তোমার কাছে এসে বলে যে আমি অভিনেতা হতে চাই, তুমি কি তাকে এই পেশায় আসতে উৎসাহ দেবে? হ্যাঁ, অবশ্যই দেব। কেন? কারণ আমি যেটা বললাম যে আমি একদম আমার পার্সোনাল চয়েসের জন্য আমি অভিনয়টাকে প্রফেশন হিসাবে চুজ করিনি। কিন্তু কেউ যদি অভিনয়টাকে প্রফেশন বানাতে চায় নিজের চয়েসের থেকে, আর সে যদি সেই রিস্কটা নিতে চায়, আমি তো তাকে বলবো যে তুমি নাও। তুমি শুধু রিস্কটা নিলেই হবে না, তোমাকে সেই পরিশ্রমটাও করতে হবে সেটার পিছনে। তো যদি তুমি লড়াই করতে পারো, যদি তুমি এটা মনে করতে পারো যে না যাই হয়ে যাক আমি অভিনয়টাই করব, যদি তুমি সেই মেন্টাল প্রেশারটা নিতে পারো, তাহলে তুমি অবশ্যই অভিনয় করো। কারণ অভিনয়ে তো মানে যারা প্যাশনকে প্রফেশন বানিয়ে আনন্দটা পায়, সেই আনন্দের ভাগ অন্য কেউ নিতে পারে না কখনো। একদম। তোমার মতে একজন নতুন অভিনেতার সবচেয়ে বড় ভুল কি? তারা মনে করে অভিনয়টা শেখার জিনিস না। অভিনয়ের জন্য আমি বললাম যে আমাদের যে রেগুলার ভোকাল এক্সারসাইজ বা যে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, তো সেটাকে না এখন কেউ শেখার মতো প্রয়োজন মনে করছে না। বা আমি যদি বলি শুধু অভিনয়তেই না, যে কোনো কিছুতেই, নাচ গান এই সব কিছুতেই, আমাদের গ্রুপেও দেখি যে আমরা কি একটা কোনো আমাদের যদি কেউ বলে একটা রবীন্দ্রসঙ্গীত এটা এই জায়গাটা তুলে আসবে নাটকে লাগবে, আমরা বাড়ি থেকে স্বরলিপিটা দেখবো, স্বরলিপি দেখে আমরা চেক করে আমরা সেই হিসেবে সুরগুলো যতটা সম্ভব লাগানোর চেষ্টা করব। ওরা গেল ইউটিউবে একটু শুনে নিল, আচ্ছা এরকম তো যাচ্ছে, এই তো আমি করে দিলাম, আমি ভালো গান করি আমি করে দিলাম, আমার গলা ভালো আমি করে দিলাম, কিন্তু আমার সুরটা লাগছে নাকি, আমার এটা ঠিক প্রসেসে হচ্ছে নাকি, সেটা কিন্তু তারা যে নিজেদেরকে রিচেক করা সেটা তারা এখন বন্ধ করে দিচ্ছে। তো বা নাচের ক্ষেত্রেও তাই। আমাদের রবীন্দ্র জয়ন্তী ছিল কিছুদিন আগে, তো তখন আমি দেখলাম যে এক সপ্তাহ ধরে দুজন মেয়ে, ওদেরকে আমি বলেছিলাম তোরা নাচ করবি রবীন্দ্র জয়ন্তীতে, এক সপ্তাহ ধরে ওরা সময় পেল না সেই নাচটা করার। একদিন ওরা আসলো, ঠিক ওরা 15-20 মিনিটের মধ্যে গোটা নাচটা তুলে ওরা চলে গেল ঠিক প্রোগ্রামের আগের দিন। স্টেজে ওরাই করে দিল আর লোকে হাত তালিয়ে দিল। তো ওদের এখন জিনিসটা এটা হয়ে আছে, আমরা এত ইজিলি যখন একটা জিনিস পেয়ে যাচ্ছি, আমরা কেন সেটার পিছনে এত পরিশ্রম করব? বা আর অভিনয়ের ক্ষেত্রে এই জিনিসটা কিছুটা ভেঙে দিচ্ছে এই রিলস কন্টেন্ট ক্রিয়েশন, এই জিনিসগুলোতে দেখবে ওরা কোনো একটা টপিক নিয়ে ওরা সেটাকে মানে এমনভাবে সেটাকে পোর্ট্রে করছে, লোকে কি সুন্দর হচ্ছে জিনিসটা, কি অসাধারণ অভিনয় করছে। একজন মেকআপ আর্টিস্ট যে অভিনয়টা শিখে আসছে না, তার যে অভিনয় হচ্ছে না, আমার হয়তো ও যেটা বলছে সেই কথাগুলো ভালো লাগছে, সেই স্ক্রিপ্টটা ভালো লাগছে, সেটা যে বুঝবে না, ও পারছে মানে আমিও পারবো এটা করতে, এত সহজে রিল বানিয়ে ফেলছে, টিকটক বানিয়ে ফেলছে এত সহজে, তা
তার মানে অভিনয়টাও করাই যায়। অভিনয়টা যে একটা ডিসিপ্লিন, এইটা যে অভিনয় করতে আসে সে সবসময় ভেবে আসে না। একদমই তাই, কিন্তু সব ক্ষেত্রে যে সাধারণ মানুষ যারা আমাদেরকে দেখছে, যারা আমাদের অডিয়েন্স এই মুহূর্তে শুনছে, যারা আমাদের ভিউয়ার্স এই মুহূর্তে আমাদের দেখছে, তারা যে সব সময় সমস্ত কিছু জেনে বসবে এমনটা তো নয়। তো না। তাদেরকে যা দেখানো হবে তারা সেটাই দেখবে, যাদেরকে যা বোঝানো হবে তারা তারা যেটাতে ইন্টারেস্ট পাবে। তো তুমি আমায় একটা কথা বলো, আজ আমি প্রচুর প্র্যাকটিস করে একটা জিনিস নামাচ্ছি, সেটাতে ভিউ কম, অথচ যেগুলো আমি উল্টো পাল্টা করছি ঠিক কোনো রিহার্সাল ছাড়া যা মনে হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েট করে আমি পাবলিশ করে দিলাম, সেটাতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ, এই নিয়ে কি বলবে? সে তো এখন ভিউ এর পিছনে দেখতে গেলে শাশুড়ি বৌমার ঝগড়া লাগলে সব থেকে বেশি ভিউ সেটাতে আসছে, কে কয়টা বাসন ছুঁড়ে ফেললো আর কি করলো। কিন্তু এটাতে কিছুটা ভুল তো সেই কন্টেন্ট ক্রিয়েটরদের থাকেই। আম, যে আমার কাজ হয়তো আহ, আমার কাজ হয়তো গান লেখা ছিল, আমি অভিনয় করে ফেলছি। আমার কাজ হয়তো লোককে হাসানো ছিল, আমি অভিনয় করে ফেলছি। তো কিছুটা তো ইজি ওরাই করে দিচ্ছে, ওরা যেহেতু আগের থেকে ওদের ফ্যান বেসটা তৈরি করে রেখেছে, ওরা ভিউও পাচ্ছে সেগুলোতে, প্রচুর লোকের পছন্দও হচ্ছে। আর একটা জিনিস তুমি শিখতে আসার আগে আমার মনে হয় সেটা সম্বন্ধে একটু বেসিক কিছু জ্ঞান রেখে নেওয়া ভালো। যে এটার তুমি যেটা আমাকে বলছো বারবার যে অভিনয়টা প্রফেশন না প্যাশন, এটাকে আগে চুজ করা দরকার তার। বা কোনটা ভালো খারাপ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আগে নিজের ডিসিশন নিতে পারা, এটা শুধু কিছু শিখতে আসার জন্যই না, জীবনে চলার পথেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আলাদা করতে পারাটা আমার মনে হয় মানুষের জন্য খুব দরকারি। এখন তো সবাই দৌড়ায়, তার মানে সকাল 6টায় সবাই ঘুম থেকে ওঠে, তারপর তাদের বাস চলে আসছে, তারা স্কুল চলে যাচ্ছে, স্কুল থেকে এসে টিউশন, এত এত পড়া, এত প্রেশার, এত এত কিছু সামলে রেগুলার বেসিসে সমস্ত কিছু প্র্যাকটিস করাটা কি সম্ভব? হ্যাঁ, কারণ এই প্রেশারটা না কিছুটা আর্টিফিশিয়াল, কিছুটা মানে চাপিয়ে দেওয়া প্রেশার। আমি একটা এরকমও দেখেছি যারা প্রি নার্সারি নার্সারিতে পড়ে, তারাও স্কুল থেকে এসেই পিঠা একটা বড় ব্যাগ ঝুলিয়ে তারা টিউশনে চলে যাচ্ছে, তারা খেলতে ভুলে যাচ্ছে, তারা বাড়ির লোকের সাথে গল্প করতে ভুলে যাচ্ছে, বই পড়া তো একেবারেই উঠে গেছে। তো এই জিনিসগুলো একটু মানে এই ছোটদের ক্ষেত্রে সেটা পুরোপুরি বাবা মাদের ম্যানেজমেন্ট, আর একটু বড় যারা তাদের একটা অধিকাংশ সময় চলে যায় ফোনের পিছনে, আমার নিজেরও চলে যায়। তো আমি নিজেও এই লড়াইতেই আছি যে কত স্ক্রিন টাইমটা আমি কমাতে পারছি। আর যদি আমি রেগুলার কিছু একটা আমার অভ্যাসের মধ্যে একবার তৈরি করে ফেলতে পারি, সেটা পরে করতে খুব একটা খাটনি মনে হবে না। আমার হয়তো আজকে মনে হবে যে এই আমি ভোকাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করব, এই করতেই হবে, ফোনটা এইটুকু সময় কম দেখে করি, কিন্তু 10 দিন পরে আমার কিন্তু অটোমেটিক্যালি মনে হবে যে না এই জিনিসটা করি, আমার জিনিসটা খুব ইজি টু গো হয়ে যাবে তখন আমার কাছে। তো প্রথমে কিছুটা জোর করে নিজের উপর প্রেশার ক্রিয়েট করেই শুরু করতে হয়, আর তারপরে সেটা খুব ইজি টু গো হয়ে যায়। তখন ওটা না করলেই না করলে অসুবিধা হয়। হ্যাঁ, একদম। আচ্ছা, তুমি এতদিন ধরে অভিনয় করছো, একদম ছোট থেকে তুমি এই লাইনেই আছো, বাবাকে ধরে তোমার পথ চলা, তারপর থেকে চলছো। তুমি আমাকে একটা কথা বলো, এই প্রফেশনে বা এই এই জায়গায় থাকতে গিয়ে তোমার কখনো খুব রাগ হয় নিশ্চয়ই কিছু কিছু বিষয় নিয়ে, ধরো কারোর কোনো বিহেভিয়ার, বা তোমার মানে কোন স্পেসিফিক বিহেভিয়ারগুলোকে তুমি বলবে যে এগুলো আমি একদম সহ্য করতে পারি না? খুব সেলফ কনসার্ন হওয়া বা খুব সেলফ ওরিয়েন্টেড হওয়া। আমরা থিয়েটারের জন্য তো এটা খুব হানিকারক। আমি বলবো যে আমি বেস্ট, আমি এই জিনিসটা খুব ভালো করতে পারি, আমার থেকে যে ভালো করতে পারে তার সাথে আমি একটা কম্পিট তৈরি করা। আমাদের একটা অনুষ্ঠানে আমাদের দুজনকে বলা হয়েছিল এই গানটা তোমরা দুজন মিলে করো। এবার তাদের মধ্যে আমি অডিয়েন্স হিসাবে আমি ফিল করতে পারছি যে ওদের দুজনের যে গানটা তারা সিঙ্ক্রোনাইজ করে করবে, সেটা ওদের মানে অনুষ্ঠানটা ভালো করা ওদের কাছে মোটো না। ওদের কাছে মোটো হচ্ছে ওর থেকে আমাকে ভালো করতে হবে, ওর থেকে আমাকে নিজেকে বেশি দেখাতে হবে। তো একটু মানুষকে নিয়ে চলাটা আমার মনে হয় যে কোনো শিল্পের জন্য খুব দরকারি। কারণ আমি যদি সেলফ ওরিয়েন্টেড হয়ে যাই খুব বেশি, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তো আমি একা হয়ে যাচ্ছি, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তো আমাকে মানুষের প্রয়োজন পড়ছেই। তো তখন নিজেকে সেই জায়গাটায় সেট করাটা কঠিন হয়ে যায়।
আর এই নিজেকে একটা খুব বিজি দেখানো, আমি সময় পাই না। একটা যে কোনো কিছুতেই তুমি দেখবে, থিয়েটার হোক, গান হোক, মানে যারা এই কালচারাল দিকের টিচাররা যারা হয় তারা খুব শোনে এই কথাটা, ওর না এটা করার সময় নেই। একদম, বিশেষ করে গার্জিয়ানরা এগুলোতে সাপোর্ট হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। ইভেন আমার মনে হয় যে গার্জিয়ানদের কারণেই স্টুডেন্টদের মধ্যে হয়তো এই ব্যাপারটা বেশি। হ্যাঁ, ও হয়তো পাড়ার শনি পূজায় প্রসাদ খেতে যাচ্ছে, কিন্তু ও মানে এই জিনিসটা প্র্যাকটিস করার সময় পাচ্ছে না। আমি কোনো ধর্মকে আঘাত করে বলতে চাচ্ছি না, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট। কিন্তু মানে কোনটা আমার জীবনের প্রায়োরিটি, কোনটা আমাকে আগে করতে হবে, সেই জিনিসটা আমার মনে হয় বাবা মাকে ছোটবেলা থেকেই শেখানো উচিত, যে এই যে তোমার পড়াশোনার সময়, এরপরে তুমি গান, আবৃত্তি, থিয়েটার যেটাই শেখো, এই জিনিসটা তুমি প্র্যাকটিস করো, তারপরে তুমি খেলো, তারপরে তোমার কাছে অনেক সময়, তুমি সেইভাবে তোমার টাইম ম্যানেজমেন্ট করো। আর এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ছোটবেলার থেকে শুরু করে চাকরি বাকরি, সে তুমি যে প্রফেশনেই যাও না, কিন্তু টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল বড় জিনিস। একদম। এই 10 বছরের থিয়েটারের ভবিষ্যৎ কিভাবে দেখছো তুমি? কি মনে হয় আগামী 10 বছরের থিয়েটারের ভবিষ্যৎ কি হতে পারে? আগামী 10 বছরে যেভাবে এগোচ্ছে থিয়েটারের জার্নি, আমি কলকাতায় যা দেখছি, বা আমি তার বাইরেও যা দেখছি, দিল্লি, মুম্বাই, এসব জায়গাও মোটামুটি এখন সব জায়গার থিয়েটার কি হচ্ছে না হচ্ছে আমাদের এই ফোনের জন্য আমরা খুব ইজিলি দেখতে পারি জিনিসগুলো। তো খুব নতুন নতুন তারা চিন্তা ভাবনা আনছে। আবার কেউ কেউ কোনো একটা জায়গায় হয়তো আটকে গেছে, থিয়েটারটা কোথাও কোথাও গিয়ে একটা ওই ড্রয়িং রুম থিয়েটার, মানে ওই টিভি সিরিয়ালের মতন হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গায়। কোনো কোনো জায়গায় আবার থিয়েটারটা একটা জাস্ট আমি একটা মজার কোনো ডায়লগ বলে দিলাম, আমার থিয়েটার খুব ভালো হয়ে গেল, এরকম একটা সেন্স চলে এসছে। কিন্তু থিয়েটারের মেইন যে মোটোটা, যে আমাকে একটা কোনো সোশ্যাল মেসেজ দিতে হবে সেখানে, আমি যা খুশি করি, কিন্তু মানুষকে একটা কিছু শিখাতে হবে, একদম সেই জিনিসটা কমে যাচ্ছে। তো সেটা যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় এডুকেশন হোক, সরকারের যে কোনো ক্ষেত্রে হোক, যেরকম এখন সরকার এই স্বচ্ছ ভারত অভিযানের জন্য ওরা কিন্তু থিয়েটারকে একটা সাবজেক্ট করে নিয়েছে, ওরা স্ট্রিট থিয়েটার করাচ্ছে এটার জন্য। তো থিয়েটার সব কিছু ট্রাই করার পরও আমার মনে হয় মানুষ কোথাও একটা গিয়ে দেখছে থিয়েটারটাই আলটিমেট, সেটা মানুষকে যতটা বেশি টাচ করে যাচ্ছে, একটা ওই ফেসবুকের একটা স্বচ্ছ ভারতের অ্যাড হয়তো অত বেশি মানুষকে টাচ করছে না। একদম। তো আমরা আমাদের আজকের এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব, তবে শেষ করার আগে তোমাকে লাস্ট একটা কোয়েশ্চেন করব, যে এই প্রযুক্তি কি থিয়েটারকে আরো শক্তিশালী করে তুলবে, নাকি ধীরে ধীরে মঞ্চনাটকের গুরুত্ব কমে যাবে? কি মনে হয়? আমার মনে হয় প্রযুক্তির সঠিক ব্যবহার মঞ্চনাটকটাকে আরও শক্তিশালী করে তুলবে। আমরা যদি আরও ভালো লাইট ইউজ করতে পারি, আরও ভালো মিউজিক ইউজ করতে পারি, প্রজেকশন ভালো ইউজ করতে পারি, থিয়েটার মানুষের দেখতে আরও বেশি ভালো লাগবে, বা থিয়েটারটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এখন লাইট নিয়ে প্রচণ্ড অসাধারণ অসাধারণ সব কাজ হচ্ছে। রিসেন্ট কিছু নাটকে আমি দেখলাম যে মুভির যে প্রজেক্টর হয় সেটাকেও থিয়েটারের লাইট হিসাবে ইউজ করা হচ্ছে। তো বেশ, প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে থিয়েটার অনেক দূরে এগিয়ে যাবে। বেশ, তাহলে যারা ভাবছেন যে থিয়েটারকে প্রফেশন করবেন, নির্দ্বিধায় চলে আসতে পারেন। এমনই কিন্তু আমাদের সাথে আজকের যে সাক্ষাৎকার, তাতে প্রমাশ্রী কিন্তু এমনটাই বললো যে কোনো কিছুই অসম্ভব নয়, সবটাই সম্ভব, কিন্তু রিস্ক নিতে চাইলে একরকমভাবে, রিস্ক নিতে না চাইলে আরেক রকমভাবে। তাই নির্দ্বিধায় আসতে হবে যারা যারা ভাবছে যে এটা আমার প্রফেশন হবে। হ্যাঁ, ডেডিকেশনটা কিন্তু মাস্ট। তবে প্রমাশ্রী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এখানে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। সে ভীষণ ব্যস্ত, পড়াশুনো, ক্লাস করানো, থিয়েটার প্র্যাকটিস, রিহার্সাল সব কিছু নিয়ে। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কারণ এরকম টক শোগুলোতে আসতে হলে না একটু নিজেকেও তো পড়াশুনো করতে হয়, তো নিজের একটু মস্তিষ্কের চর্চাটা ভালোই হয়। একদম, তোমাকে ভবিষ্যতে আমরা আবারও পাবো এই আশা রাখছি। আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের মনেও যদি কোনো না কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো কথায় খারাপ লেগে থাকে, বা যাই হোক না কেন, আলোচনা সমালোচনা, আপনারা কিন্তু কমেন্ট বক্সে করতেই পারেন। আমরা ভবিষ্যতে আবারও প্রমাশ্রীকে পাবো, একসাথে বসবো, তখন না হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। নিশ্চয়ই। এখন তবে শেষ করি, আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও আমোদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ।
প্রান্তজনের কণ্ঠস্বর।